আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একজন কবি, তাই না? কিন্তু ব্যাপারটা কি শুধুই এতটুকু? আজকে আমরা তাকে দেখব একদম অন্য একটা চোখে। শুধু কবি হিসেবে না, বরং বাংলা সাহিত্যের এক অসাধারণ বিপ্লবী হিসেবে। একটু ভাবা যাক তো, বাংলা সাহিত্য তখন যেন একটা বিশাল পুরনো তালাবন্ধ দরজা, যার ওপরে শুধুই দেবদেবীর স্তুতি আর সেই একই ছন্দের ঘেরাটোপ। আর ঠিক তখনই এলেন একজন, এসে সজোরে একটা আঘাত করলেন ওই দরজায়। আর সেই আঘাতে, সেই শব্দে থরথর করে কেঁপে উঠল বাংলা সাহিত্যের গোটা ভিতটাই। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা আসছে, তিনি কি শুধুই একজন গ্রেট পোয়েট ছিলেন, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? মানে এমন একজন স্থপতি যিনি একটা নতুন যুগেরই নকশা তৈরি করে দিয়েছিলেন। চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। সবার আগে বুঝতে হবে মধুসূদন ঠিক কোন জিনিসটার বিরুদ্ধে লড়ছিলেন। তিনি যে সময়ে এসেছিলেন তখনকার সাহিত্যিক পরিবেশটা ছিল, বলা যায়, ছন্দের এক কারাগারে বন্দী। আর এই কারাগারটার নাম ছিল পয়ার ছন্দ। নিয়মটা খুব সহজ, কিন্তু ভয়ঙ্কর। কবিতার প্রতি 2 লাইনের শেষে মিল থাকতেই হবে। তখন এটাই ছিল কবিতার একমাত্র কাঠামো। বিষয়টা কেমন জানেন? ধরুন একটা দারুণ গল্প বলতে শুরু করেছেন, কিন্তু আপনাকে জোর করে প্রতি 2 বাক্যের শেষে মিল দিতে হচ্ছে। এতে গল্পের যে স্বাভাবিক ফ্লো, যে আবেগ, দুটোই তো হারিয়ে যায়, তাই না? একদম। বাংলা কবিতা তখন হয়ে গিয়েছিল একটা ট্রেনের মতো। প্রতি লাইনের শেষে মিলের একটা ঝিকঝিক শব্দে তাকে থামতেই হতো। মানে অনুভূতির যে একটা নদীর স্রোতের মতো বয়ে চলা, সেটা বারবার আটকে যাচ্ছিল। তো এই কারাগার ভাঙার জন্যই মধুসূদনকে নতুন অস্ত্র বানাতে হয়েছিল। তিনি বাংলা ভাষাকে মুক্ত করার জন্য তৈরি করলেন একেবারে নতুন সব ফর্ম। আর এই মুক্তির চাবিকাঠি ছিল মূলত দুটো। এক, অমিত্রাক্ষর ছন্দ। এটা কবিতার লাইনের শেষের মিলের দেয়ালটা ভেঙে দিল আর ভাবকে দিল অবাধে চলার স্বাধীনতা। আর 2, সানেট। নিজের ভেতরের তীব্র আবেগ, হতাশা বা আনন্দকে 14 লাইনের একটা 8-60 কাঠামোর মধ্যে প্রকাশ করার এক অসাধারণ উপায়। অনেকেই তখন বলতেন তিনি তো বিদেশি ফর্ম নকল করছেন। কিন্তু মধুসূদন দেখালেন আসল জিনিসটা ফর্ম নয়, আসল হলো তার আত্মা। তিনি হয়তো সনেটের কাঠামোটা বিদেশ থেকে নিলেন, কিন্তু তার ভেতরে ভরলেন একেবারে খাঁটি বাঙালি আবেগ। ভাবা যায়, ফ্রান্সের ভার্সাই শহরে বসে দেশের কপোতাক্ষ নদের জন্য তার কী আকুতি। ভাষাকে মুক্তি দেওয়ার পর মধুসূদন তার সবচেয়ে বড় বিপ্লবটা ঘটালেন গল্পের জগতে। তিনি শুধু সাহিত্যের শরীরটাকেই বদলাননি, তার আত্মাকেও বদলে দিয়েছিলেন। তার মাস্টারপিস মেঘনাদ বধ কাব্য, এটা শুধু একটা মহাকাব্য ছিল না, এটা ছিল আমাদের চিরচেনা রামায়ণের বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ, একটা কাউন্টার ন্যারেটিভ। দেখুন, হাজার হাজার বছর ধরে আমরা কি জেনে এসছি? রাম মানে নায়ক আর রাবণ মানে খলনায়ক। সোজা হিসেব, তাই না? মধুসূদন এসে ঠিক কি করলেন? পুরো ছকটাই উল্টে দিলেন। তার কাব্যে রাবণ কোনো একপেশে দানব নন, বরং একজন গর্বিত দেশপ্রেমিক রাজা, একজন স্নেহময় পিতা। আর মেঘনাদ, সে তো হয়ে উঠল এক ট্র্যাজিক হিরো। তিনি আসলে ইচ্ছে করেই গল্পটা দেখতে চেয়েছিলেন পরাজিতদের চোখে। যেমনটা তিনি বলেওছিলেন যে তিনি রাম এবং তার লোকজনদের ঘৃণা করেন। তিনি দেখালেন যাদের রাক্ষস বলা হয় তাদের মধ্যেও সম্মানবোধ, দেশপ্রেম, স্নেহ, মায়া, এই মানবিক গুণগুলো আছে। অন্যদিকে যখন নিরস্ত্র মেঘনাদকে লক্ষণ ছলনা করে হত্যা করে, তখন তথাকথিত দেবতাদের নৈতিকতা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যায়। কিন্তু মধুসূদনের কাজ শুধু মহাকাব্যেই থেমে থাকেনি। তিনি সাহিত্যের প্রায় প্রত্যেকটা দরজাই খুলে দিয়েছিলেন। যেমন বীরাঙ্গনা কাব্য, এখানে তিনি পুরাণের সেই চুপ করে থাকা নারী চরিত্রদের, শকুন্তলা, দ্রৌপদী, কৈকেয়ী, এদের মুখে ভাষা দিয়েছেন। এই নারীরা আর শুধু মুখ বুঝে সয়ে যাচ্ছেন না, তারা চিঠি লিখে অভিযোগ করছেন, কৈফিয়ত চাইছেন। আর নাটকের কথা যদি বলি, তাহলে তো তিনি একাই 100। বাংলা নাটকের প্রায় সবকিছুই তো তারই হাতে শুরু। প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম সফল কমেডি, নাটকের সংলাপে অমিত্রাক্ষর ছন্দ, সবই তিনি প্রথম এনেছিলেন। সমাজের ভণ্ডামির দিকেও তিনি আঙুল তুলেছিলেন। আর কামালের বিষয় হলো, তিনি কোনো একদিকে ঝুঁকেছিলেন না। একদিকে একেই কি বলে সভ্যতা প্রহসনে তিনি নতুন ইংরেজি শেখা ইয়াং জেনারেশনের ফাঁপা আধুনিকতাকে ব্যঙ্গ করেছেন, আবার অন্যদিকে বুড়ো শালিকের ঘাড়ে রৌঁতে এক হাত নিয়েছেন সমাজের গোঁড়া, ধার্মিক সেজে থাকা ভণ্ডদের। আসলে তিনি কোনো দলের পক্ষে ছিলেন না, তিনি ছিলেন ভণ্ডামির বিপক্ষে। এই সব কিছুকে একসাথে দেখলে আমরা আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফিরে যেতে পারি। কেন তিনি শুধু একজন কবি নন? কেন তিনি একজন স্থপতি? কারণটা খুব পরিষ্কার।
তিনি শুধু কিছু নতুন কবিতা বা নাটক লেখেননি, তিনি বাংলা সাহিত্যের পুরো বিল্ডিংটারই নকশা বদলে দিয়েছেন। তিনি নতুন ফর্ম এনে ভাষাকে মুক্তি দিয়েছেন, সাহিত্যের ফোকাসটা দেবতা থেকে সরিয়ে মানুষের দিকে নিয়ে এসেছেন, আর সবকিছুকেই একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিয়েছেন। আসলে শেষ কথাটা হল, মধুসূদন বাংলা সাহিত্যকে একটা ছোট্ট উঠোন থেকে তুলে নিয়ে বিশ্ব সাহিত্যের হাইওয়েতে বসিয়ে দিয়েছেন। তিনি এমন একটা রাজপথ তৈরি করেছেন যার উপর দিয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক যুগের সবাই হেঁটেছেন। আর এই জন্যই তিনি শুধু কবি নন, তিনি একজন স্থপতি, একটা গোটা যুগের নির্মাতা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। মধুসূদন আমাদের শিখিয়েছেন যে কোনো গল্পই একমাত্র সত্যি নয়। তার কাজ পড়ার পর মনে এই প্রশ্নটা কি আসেই না, যে ইতিহাস বা পুরাণে যারা হেরে গেছে তাদের চোখে যদি গল্পটা লেখা হতো, তাহলে সেটা দেখতে কেমন হতো?